আর আজকের বাজেটের সবথেকে বড় ঘোষণা কোনটা? অবশ্যই ডিএ ঘোষণা। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 20% দেওয়া হবে। 18% ছিল, আরও 20% দেওয়া হবে, অর্থাৎ এই মুহূর্তে 38%। ফারাক দাঁড়ালো কেন্দ্রের সঙ্গে 22%। কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা যেটা হচ্ছে ডিএ ওপর অতিরিক্ত 20% দিয়ে দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। আমার হাতে যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে, সেখানে কিন্তু এই মিষ্টি বিলি হচ্ছে। যারা প্রতিনিধিরা আছে তারা নিজেদের মধ্যে মিষ্টি মুখ করছেন। তার কারণ নতুন রাজ্য সরকার, বিজেপি সরকার, সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা অর্থাৎ 20% বকেয়া মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। একদমই খুশি। 1243 দিনের যে লড়াই, সেই লড়াইয়ের আজকে স্বীকৃতি পেয়েছি। দেখুন, এটা লড়াইটা তো শুধুমাত্র বেতন বাড়ানো ছিল না, সম্মানের ছিল। সেই সম্মানটাই সরকার দিয়েছে, আমরা খুশি। তাই আজকে বাঙালির প্রিয় জিনিস রসগোল্লা দিয়ে মিষ্টিমুখ করা হচ্ছে এবং আনন্দ উপভোগ করা হচ্ছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে রসগোল্লা, চকলেট রসগোল্লা, তা এটা কি 20% দেওয়া হয়েছে বলে? রাজভোগটা কবে হবে? এই যে দেখতে পাচ্ছেন সাদা এবং চকলেট রয়েছে 20, এটা 42 হলেই রাজভোগ হয়ে যেত। যেদিন 42 কমপ্লিট হবে, পে কমিশন বসে যাবে, এটা রাজভোগ হবে। আপনারা সরকারকে সময় দিচ্ছেন, কারণ মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন তাকে সহযোগিতা করার জন্য। অবশ্যই মুখ্যমন্ত্রীকে এবং এই সরকারকে আমরা সময় দিচ্ছি, সরকারের পাশে রয়েছি, সহযোগিতা। কিন্তু সরকারের কাছে আমাদের একটা আবেদন আছে, যে সমস্ত দুর্নীতিগ্রস্ত আমলারা এখনও রয়েছে, যদি সরকারটাকে স্বচ্ছভাবে চালাতে হয় তাহলে সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত আমলাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নিন। 1243 দিনের এই লড়াই, এই ছবিটা দেখে কিন্তু ভালো লাগছে, কারণ এই মঞ্চ থেকেই কিন্তু সরকারি কর্মচারীরা তারা অনশন করেছিলেন। তারপরে নতুন রাজ্য সরকার তাদের হাতে রসগোল্লা ধরিয়ে দিয়েছে এবং সরকারকে তারা সময় দিচ্ছেন যে তাদের পুরোপুরি মহার্ঘ ভাতা দিয়ে দিলে তারা কিন্তু রাজভোগ খাবেন। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। অজিতাবাবু, আপনার কাছে আমি খুব পরিষ্কার জানতে চাই, আগের জামানায় আমরা বারবার শুনতাম যে ভাড়ার শূন্য সরকারের, সেই জন্য ডিএ বাড়ানো যাচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে 18 ছিল, সেটাকে 20 করা হলো, ফারাকটা 22% নামিয়ে আনা হলো, অর্থাৎ এটা করা সম্ভব। আপনার কাছে আমার ব্যাখ্যা জানার যেটা হচ্ছে, এটা কিভাবে সম্ভব? এই মুহূর্তে সত্যি ঋণের বোঝা তো রয়েছে। আপনার প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে আমরা যে এই যে এক্সট্রা ডিএ দিচ্ছি, পয়সা আসবে কোত্থেকে? এর একটা প্রধান উত্তর হচ্ছে যে অনেক কেন্দ্রীয় প্রকল্প, প্রায় 40টা মতন কেন্দ্রীয় প্রকল্প যাতে আমরা টাকা পেতাম না, এখন সেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা আমরা পাবো। সেটা একটা বড় সংখ্যা, বড় অ্যামাউন্ট। এবং তার সাথে ভাতা এবং ভর্তুকিতে যে ভুতুড়ে নামগুলো আছে সেগুলো যদি বাদ দিই, সব মিলিয়ে তো একটা সঞ্চয় এখানে আসার কথা। এবং এর সাথে যদি এরকম হয় যে একটু বড় শিল্প কিছু অন্তত মুখ দেখালো, ট্যাক্স কালেকশন বা কর আদায়টা আর একটু ঠিকঠাক হলো, যেহেতু আমাদের স্টেটের যেগুলো অর্থাৎ রাজ্যের যেগুলো হয় এক্সাইজ ডিউটি এবং জিএসটি, সেই করে যদি ফাঁকি না থাকে, সেখানে যদি আবার কোনো ঘুষের ব্যাপার না থাকে, আদায় যদি বেশি হয়, এইগুলো মাথায় রেখেই কিন্তু সরকার আজকে এত কিছু অ্যানাউন্স করার পরেও বলছেন যে আমাদের যে রাজস্ব ঘাটতি সেটা 2% থেকে 1% কমে আসবে মোট উৎপাদনের জন্য। সেইটা ওনারা অ্যানাউন্স করতে পেরেছেন। অতএব এইটা হচ্ছে মূল চাবিকাঠি, যেটার বলে সরকার মনে করছেন যে এত কিছু দেওয়ার পরেও রাজস্ব ঘাটতিটা কিন্তু কমানো যাবে।
রাজস্ব ঘাটতি কমানো যাবে এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত যে যে সরকারি প্রকল্পগুলো ছিল সেগুলো যেরকম ছিল সেরকমভাবে চলবে এবং আমরা দেখলাম বিভিন্ন ক্ষেত্র যেরকম ধরুন শিক্ষা বা স্বাস্থ্য বরাদ্দ কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। তার মানে এটা করা সম্ভব। আসলে সদিচ্ছার অভাব আগের ক্ষেত্রে কি তাই ছিল? আপনার কি মনে হয়? সদিচ্ছা ছাড়া আমি যদি দেখুন, সবসময় কেন্দ্র রাজ্যে এক সরকার থাকে তা না। তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি, তার মানে কি এরা যে প্রকল্পগুলো নিলে আমার উপকার হবে, যেখান থেকে টাকা পেলে আমি পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষায় ব্যয় করলে, কৃষিতে লাভ হবে, সেগুলো নেব না, এই যুক্তিটা কিন্তু একদম ঠিক যুক্তি আমার মতে ছিল না। অতএব সেটা যখনই যে মুহূর্তে আমাদের এসছে এবং আমরা যেটা বর্তমান সরকার যেটা নিচ্ছেন, সেই মুহূর্তে এটা একটা অন্যরকম তার ডাইমেনশন হয়ে গেল, যে এগুলো নিলে শুধু অর্থের সংস্থান নয়, পরিকাঠামো, কৃষি বা শিক্ষা, স্বাস্থ্যতে অন্যরকম প্রকল্প, অন্যরকম যে আমরা ব্যয়গুলো করতে পারছিলাম না সেই ব্যয়গুলো করা যাচ্ছে। অর্থাৎ ভাতা দিলে উন্নয়ন হবে না, ভর্তুকি দিলে উন্নয়ন হবে না। আজকে যে যে রাজ্যগুলো উন্নয়ন করেছে তারা ভাতাও দিচ্ছে, ভর্তুকি দিচ্ছে, সব দিয়েই তো করছে। অর্থাৎ সেই ধারণাটা ঠিক। অজিতাবাবু, এই যে গোটা বাজেটটা, আজকের বাজেটটা বদলের বাংলায় প্রথম রাজ্য সরকারের যে বাজেট, বিজেপি সরকারের বাজেট, আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই বাজেটটার এক নম্বর কথা আমি বলবো যে সমস্ত শ্রেণী, সমস্ত সেক্টর, সমস্ত ক্ষেত্র, বিভিন্ন জায়গায়, সব জায়গার মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা হয়েছে। এবং 8 মাসের বাজেটে আমি তো মনে করি এই চেষ্টাটা খুবই ভালো। এবং সেখানে চাকরির কথা বলা হয়েছে, ইউপিএসসির মতো কিছু অর্গানাইজেশন তৈরি করা হবে যাতে এই ঘুষ দিয়ে চাকরি, এইটা একটা ভয়ঙ্কর ব্যাপার, যাতে মানুষ কিন্তু উঠে পড়ে সেটার বিরুদ্ধে মত দিয়েছে এই ভোটে। সেখানে ইউপিএসসির মতো একটা জিনিস তৈরি করা হবে, যে ইউপিএসসির বিরুদ্ধে কিন্তু কোনো এখন অবধি কেউ কমপ্লেন করে না যে কেন্দ্রীয় সরকারের চাকরিতে ঘুষ দিতে হয়। এরকম নানা রকম জিনিস হয়েছে। পরিকাঠামোতে উন্নয়নের কথা বলা হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে যে মেয়েরা গভর্নমেন্ট কলেজে পড়বে তাদের 50,000 টাকা দেওয়া, এককালীন দেওয়া হচ্ছে। যারা ভালো জায়গায় পড়তে যাবে তাদের টিউশন ফি ওয়েভ করার কথা বলা হয়েছে। এইসবগুলো করা তো দরকার ছিল আমাদের। আনফর্চুনেটলি সো এইগুলো আমাদের ঠিকমতো কিন্তু হয়নি। এইবার ব্যালেন্সটা করা হয়েছে। একটাই জিনিস আমি বলবো যে দেখুন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আরেকটা সমস্যা হচ্ছে এখানে যে অ্যানাউন্সমেন্টগুলো করা হয় তার দীর্ঘসূত্রিতা। অর্থাৎ আমি চিংড়িঘাটা থেকে নিউ টাউন 7 কিলোমিটার অবধি একটা এক্সপ্রেসওয়ে বানাবো মাথার উপর দিয়ে, দীর্ঘসূত্রিতায় কদিন লাগবে? এই পশ্চিমবঙ্গের এই ব্যাধিটা যদি আমরা দূর করতে পারি, তাহলে যে যে অ্যানাউন্সমেন্ট হয়েছে, তার মানে আজকের ঘোষণার বাস্তবায়ন কত তাড়াতাড়ি হয় সেটাই এখন দেখার, সেটা একটা বড় ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।